চ্যাপ্টার 5 রিচুয়াল ফ্রি আসলে ফ্রি জিনিসই সবচেয়ে দামি। ঝাও মিংরুই মনে মনে বিড়বিড় করল। সে ঠিক করে নিয়েছে যে বাড়তি আর কোনো সেবাই সে নেবে না, সবকিছু একদম শক্তভাবে মানা করে দেবে। তুমি যদি আসলেই এত গুণী হও তবে গুণে দেখো তো আমি কিভাবে এই পৃথিবীতে চলে এলাম। মনে মনে এই কথাগুলো ভাবতে ভাবতেই ঝাও মিংরুই সেই হলদে লাল রং মাখা মহিলার পিছু পিছু নিচু তাঁবুটার ভেতরে ঢুকল। তাঁবুর ভেতরটা ভীষণ অন্ধকার, কেবল কয়েকটা সরু ছিদ্র দিয়ে আসা আলোর রেখা ভেতরে কোনো মতে আলো দিচ্ছিল। সেই হালকা আলোতে তাসের মতো কয়েকটা কার্ড বিছানো একটা টেবিল অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মাথায় লম্বাটে সুচালো টুপি পরা সেই মহিলার অবশ্য এতে কোনো সমস্যাই হচ্ছিল না। তার লম্বা কালো পোশাকটা মেঝে দিয়ে এমনভাবে পিছলে যাচ্ছিল যেন সে পানির ওপর দিয়ে হেঁটে টেবিলটার দিকে এগিয়ে গেল। সে টেবিলের ওপাশে বসল এবং একটা মোমবাতি জ্বালাল। সেই হালকা হলুদ আলোটা কাঁপতে লাগল, যার ফলে তাঁবুর ভেতরটা একই সাথে আলো আর ছায়ার এক রহস্যময় জায়গায় পরিণত হল। মুহূর্তেই পরিবেশটাতে এক অদ্ভুত গম্ভীর ভাব চলে এল। ঝাও মিংরুই নিঃশব্দে বসল। তার চোখ টেবিলের ওপর রাখা ট্যারোট কার্ডগুলোর ওপর দিয়ে ঘুরে এল। সেখানে সে তার চেনা কিছু কার্ড দেখতে পেল, যেমন জাদুকর, সম্রাট, ফাঁসিতে ঝোলা মানুষ আর সংযম। রোজেল কি তবে আমার মতো অন্য পৃথিবী থেকেই এখানে এসেছিল? সে কি আমার দেশেরই মানুষ ছিল? ঝাও মিংরুই মনে মনে নিজেকেই প্রশ্ন করল। টেবিলে সাজানো কার্ডগুলো সে ভালো করে দেখার আগেই নিখুঁত ভাগ্য গণনার দাবি করা সেই মহিলা নিজের হাত বাড়িয়ে সবগুলো কার্ড এক জায়গায় জড়ো করল। কার্ডগুলো একটা স্তূপের মতো করে সে ঝাও মিংরুইয়ের সামনে এগিয়ে দিল। প্রথমে কার্ডগুলো ওলট পালট করো, তারপর 2 ভাগে ভাগ করো, ভাগ্য গণনাকারিণী নিচু গলায় বলল। আমি ওলট পালট করব? ঝাও মিংরুই অবাক হয়ে জিজ্ঞেস করল। মহিলার মুখে মাখা লাল আর হলুদ রঙগুলো কুঁচকে গেল। সে মৃদু হেসে বলল, অবশ্যই। প্রত্যেকের ভাগ্য কেবল সে নিজেই খুলতে পারে, আমি শুধু সেটা পড়ে শোনাই। ঝাও মিংরুই সতর্ক হয়ে জিজ্ঞেস করল, এই পড়ার জন্য তো বাড়তি কোনো টাকা লাগবে না, তাই না? ইন্টারনেটে ঘাটাঘাটি করা মানুষ হিসেবে আমি এই সব চালাকি অনেক দেখেছি। মহিলা একটু থতমত খেয়ে গেল, তারপর নিচু গলায় বলল, না, এটা ফ্রি। ঝাও মিংরুই আশ্বস্ত হয়ে পকেটের রিভলভারটা আরও গভীরে গুঁজে রাখল। এরপর খুব দক্ষ হাতে কার্ডগুলো ওলট পালট করে 2 ভাগ করে রাখল। হয়ে গেছে। সে কার্ডগুলো টেবিলের মাঝখানে রাখল। ভাগ্য গণনাকারিণী 2 হাত দিয়ে কার্ডগুলো ধরল এবং কিছুক্ষণ সেগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মুখ খুলে বলল, দুঃখিত, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তুমি আসলে কি জানতে চাও? নিজের প্রথম প্রেমের সময় ঝাও মিংরুই ট্যারোট কার্ড নিয়ে পড়াশোনা করেছিল। সে বিনা দ্বিধায় বলল, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এটা ট্যারোট কার্ড গণনার একটা ধরন। পরপর 3টে কার্ড উল্টালে তা একজনের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বোঝায়। মহিলা মাথা নাড়ল, তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে কার্ডগুলো আবার ওলট পালট করো। তুমি কি জানতে চাও সেটা মনে স্থির না করলে কার্ডগুলো সঠিক উত্তর দেবে না। এতক্ষণ কি তাহলে আমাকে নিয়ে মজা করছিলে? মানুষ কি এত কিপটে হয়? আমি কি কয়েকবার ফ্রি হবে কি না জিজ্ঞেস করেছি বলেই তুমি এমন করছো? ঝাও মিংরুইয়ের গালের মাংসপেশি একটু কেঁপে উঠল। সে একটা লম্বা শ্বাস নিয়ে কার্ডগুলো আবার হাতে নিয়ে ওলটপালট করল। এবার তো আর কোনো সমস্যা নেই। সে কার্ডগুলো টেবিলের ওপর রাখল। না, নেই। মহিলা তার আঙুল বাড়িয়ে স্তূপের ওপর থেকে একটা কার্ড তুলল। সেটা ঝাও মিংরুইয়ের বাঁদিকে রেখে বেশ নিচু গলায় বলল, এই কার্ডটা তোমার অতীত, এই কার্ডটা তোমার বর্তমান। সে দ্বিতীয় কার্ডটা ঝাও মিংরুইয়ের ঠিক সামনে রাখল। এরপর তৃতীয় কার্ডটা তুলে তার ডান দিকে রাখল। আর এই কার্ডটা তোমার ভবিষ্যৎ। ঠিক আছে, তুমি আগে কোন কার্ডটা দেখতে চাও? সাজানো শেষ করে ভাগ্য গণনাকারিণী মাথা তুলল। তার ধূসর নীল চোখ দিয়ে সে ঝাও মিংরুইয়ের দিকে গভীরভাবে তাকাল। আমি আগে বর্তমান কার্ডটা দেখতে চাই, একটু ভেবে নিয়ে বলল ঝাও মিংরুই। মহিলা ধীরে ধীরে মাথা নাড়ল এবং ঝাও মিংরুইয়ের সামনে রাখা কার্ডটা উল্টে দিল। কার্ডটাতে রংচঙে পোশাক পরা একটা চরিত্র দেখা যাচ্ছিল। তার মাথায় একটা চমৎকার টুপি, কাঁধে একটা লাঠি আর লাঠির মাথায় একটা পুটলি ঝোলানো। তার পিছু পিছু একটা ছোট কুকুর আসছে। কার্ডটার নম্বর ছিল 0। বোকা বা দ্বিফুল। মহিলা আলতো করে কার্ডটার নাম পড়ল। তার ধূসর নীল চোখ জোড়া তখনও ঝাও মিংরুইয়ের ওপর স্থির। বোকা? ট্যারোটের 0 নম্বর কার্ড? একটা শুরু, অনেক সম্ভাবনা নিয়ে এক নতুন পথ চলা। ঝাও মিংরুই ট্যারোট কার্ডে খুব একটা দক্ষ ছিল না, তাই সে তার ভাষা জ্ঞান দিয়ে এটুকুই বুঝল। ঠিক তখনই ভাগ্য গণনাকারিণী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাঁবুর পর্দার কাপড়টা হঠাৎ টান দিয়ে সরানো হল। সূর্যের তীব্র আলো ভেতরে ঢুকে পড়ল। উল্টো দিকে মুখ করে বসা ঝাও মিংরুই আলোর ঝটকায় চোখ কুঁচকে ফেলল। তুমি আবার আমার নাম করে এখানে বসেছ? মানুষের ভাগ্য গণনা করা আমার কাজ। একজন মহিলা রাগী গলায় চিৎকার করে উঠল, তাড়াতাড়ি নিজের জায়গায় যাও। মনে রেখো, তুমি শুধু একজন পশু প্রশিক্ষক। পশু প্রশিক্ষক? ঝাও মিংরুইয়ের চোখ ততক্ষণে আলস হয়ে এসেছে। সে দেখল হুবহু একই রকম লম্বা টুপি
আর কালো পোশাক পরা আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখেও লাল হলুদ রং মাখা। শুধু এই মহিলা আগের জনের চেয়ে লম্বা আর রোগা। ঝাও মিংরুইয়ের সামনে বসা মহিলাটা তখনই উঠে দাঁড়াল। সে বেশ অসন্তুষ্ট হয়ে বলল, আরে রাগ করো না তো, আমার এটা করতে ভালো লাগে তাই করি। আর আমি সত্যি বলছি, আমার গণনা মাঝে মধ্যে একদম ঠিকঠাক মিলে যায়। বলতে বলতেই সে নিজের পোশাকটা একটু তুলে টেবিলের পাশ দিয়ে দ্রুত তাঁবু থেকে বেরিয়ে গেল। জনাব, আপনি কি চান আমি আপনার কার্ডগুলো পড়ে শোনাই? আসল ভাগ্য গণনাকারিণী ঝাও মিংরুইয়ের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করল। ঝাও মিংরুইয়ের ঠোঁট একটু কাঁপল। সে খুব বিনীতভাবে জিজ্ঞেস করল, এটা কি ফ্রি? না, আসল মহিলা উত্তর দিল। তাহলে থাক। ঝাও মিংরুই তার হাত দুটো গুটিয়ে পকেটে পুরল। রিভলভার আর টাকাগুলো ঠিক আছে কি না দেখে নিয়ে সে তাঁবু থেকে বেরিয়ে এল। ধুর, সে আসলে একজন পশু প্রশিক্ষককে দিয়ে ভাগ্য গণনা করাচ্ছিল। যে পশু প্রশিক্ষক গণক হতে চায় না, সে কি ভালো জোকার হতে পারে? ঝাও মিংরুই খুব দ্রুতই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল। সে বাজার থেকে 7 পেনি দিয়ে 1 পাউন্ড সাধারণ মানের ভেড়ার মাংস কিনল। তারপর কিছু শিম, বাঁধাকপি, পেঁয়াজ আর আলু কিনল। আগে কেনা রুটিসহ সব মিলিয়ে তার খরচ হল 25 কপার পেনি, অর্থাৎ 2 সলি আর 1 পেনি। খরচের তুলনায় টাকা আসলেই খুব কম। বেচারা বেনসন। ঝাও মিংরুই তার সাথে আনা 2 সলি তো খরচ করলই, সাথে পকেটে থাকা বাড়তি 1 পেনিটাও তাকে দিতে হল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল আর বেশি কিছু না ভেবে দ্রুত বাড়ির দিকে হাঁটা দিল। খাবার তো জোগাড় হল, এবার সেই ভাগ্য পরিবর্তনের নিয়মটা পালন করা যাবে। ডাট। দোতলার অন্য ভাড়াটেরা চলে যাওয়ার পরও ঝাও মিংরুই তাড়াহুড়ো করল না। বরং সে তার মন্ত্রগুলো প্রাচীন ফেসাক ভাষা আর লোয়েন ভাষায় অনুবাদ করে নিল। যদি আসল মন্ত্র কাজ না করে, তবে সে কালকে স্থানীয় ভাষায় চেষ্টা করে দেখবে। যাই হোক, 2 পৃথিবীর পার্থক্য তো হিসেবে রাখতেই হবে। যে দেশে যেমন, সে দেশে তেমন চলাই ভালো। মন্ত্রগুলো হার্মিজ ভাষায় অনুবাদ করতে গিয়ে ঝাও মিংরুই বেশ সমস্যায় পড়ল, কারণ তার শব্দভাণ্ডার ছিল খুবই কম। সবকিছু তৈরি করে নিয়ে সে 4টে রাই রুটি বের করল। একটা রুটি রাখল কয়লার উনুন যেখানে ছিল সেই কোনায়, একটা রাখল আয়নার নিচের দিকে, একটা রাখল আলমারির ওপর যেখানে 2 দেয়াল মিশেছে সেখানে, আর শেষটা রাখল পড়ার টেবিলের ডান দিকে। একটা গভীর শ্বাস নিয়ে ঝাও মিংরুই ঘরের মাঝখানে গিয়ে দাঁড়াল। নিজেকে শান্ত করতে সে কয়েক মিনিট সময় নিল। তারপর বেশ গম্ভীরভাবে 1 পা সামনে বাড়িয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে একটা 4 কোনা পথে হাঁটতে শুরু করল। প্রথম কদম ফেলার সময় সে খুব নিচু স্বরে বিড়বিড় করল, আকাশ আর পৃথিবীর অমর প্রভু, আমায় আশীর্বাদ করো। দ্বিতীয় কদমে সে মন থেকে বলল, আকাশ আর পৃথিবীর অধিপতি, আমায় আশীর্বাদ করো। তৃতীয় কদমে ঝাও মিংরুই ফিসফিসিয়ে বলল, আকাশ আর পৃথিবীর পরমেশ্বর, আমায় আশীর্বাদ করো। চতুর্থ কদমে সে একটা লম্বা শ্বাস ছেড়ে মন স্থির করে বলল, আকাশ আর পৃথিবীর স্বর্গীয় দেবতা, আমায় আশীর্বাদ করো। শুরু করার জায়গায় ফিরে এসে ঝাও মিংরুই চোখ বন্ধ করল। সে ফলাফলের অপেক্ষায় রইল। তার মনে একাধারে উত্তেজনা, ভয় আর আশা কাজ করছিল। সে কি ফিরতে পারবে? মন্ত্রটা কি কাজ করবে? অপ্রত্যাশিত কিছু কি ঘটে যাবে? তার চোখের সামনে জমাট বাঁধা অন্ধকারে আসার এক লালচে আভা দেখা দিচ্ছিল। ঝাও মিংরুইয়ের মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নিজেকে শান্ত করা তার জন্য কঠিন হয়ে পড়ছিল। ঠিক সেই সময় তার মনে হল চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। পরিবেশটা ভারী আর রহস্যময় হয়ে উঠল। তৎক্ষণাৎ তার কানের কাছে এক অস্পষ্ট ফিসফিসানি শোনা গেল। সেই শব্দটা কখনো মনে হচ্ছিল খুব বাস্তব, কখনো তীক্ষ্ণ, কখনো কাল্পনিক, কখনো মোহময়, আবার কখনো পাগলামিতে ভরা। সে সেই কথাগুলোর একটাও বুঝতে পারছিল না, তাও তার মন চাচ্ছিল কথাগুলো শুনতে আর তার অর্থ উদ্ধার করতে। তার মাথায় আবার প্রচণ্ড ব্যথা শুরু হল। মনে হচ্ছিল কেউ যেন তার মাথার ভেতর একটা লোহার রড ঢুকিয়ে দিচ্ছে। ঝাও মিংরুইয়ের মনে হল তার মাথাটা বুঝি ফেটে যাবে। তার সমস্ত চিন্তা এক অদ্ভুত রঙিন ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। সে চোখ খোলার চেষ্টা করল, কিন্তু সামান্য এই কাজটাও সে করতে পারছিল না। তার পুরো শরীরটা যেন ক্রমশ শক্ত হয়ে আসছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক সেই সময় তার মনে একটা কথা ভেসে এল, যদি নিজে যেচে বিপদ না ডাকতাম, তবে হয়তো আজ মরতে হতো না। সে আর সহ্য করতে পারছিল না। যখনই মনে হচ্ছিল তার চেতনা লুপ্ত হয়ে যাবে, ঠিক তখনই সেই ফিসফিসানি থেমে গেল। চারপাশটা একদম নিঝুম হয়ে এল। মনটা যেন দুলতে শুরু করল। শুধু মনই নয়, ঝাও মিংরুই অনুভব করল তার শরীরটাও যেন শূন্যে ভাসছে। সে আরেকবার চোখ খোলার চেষ্টা করল। এবার কাজটা খুব সহজ ছিল। তার চোখের সামনে এক ধূসর কুয়াশা দেখা দিল, আবছা, অস্পষ্ট আর অন্তহীন। এটা কি হচ্ছে? ঝাও মিংরুই চারদিকে তাকাল। তারপর মাথা নিচু করে দেখল সে এক বিশাল কুয়াশার সমুদ্রের ওপর ভাসছে। সেই কুয়াশা পানির মতো বয়ে যাচ্ছিল, আর তাতে অজস্র লালচে তারা জ্বলজ্বল করছিল। কোনোটা বিশাল, কোনোটা খুব ছোট।
মনে হচ্ছিল কোনোটা গভীরে লুকিয়ে আছে, আবার কোনোটা কুয়াশার উপরে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে ঝাও মিংরুই কিছুটা বিভ্রান্ত হয়ে নিজের ডান হাত বাড়াল। সে কুয়াশার ওপরে ভাসতে থাকা একটা লালচে তারা ছোঁয়ার চেষ্টা করল। সে শুধু এখান থেকে বের হওয়ার একটা পথ খুঁজছিল। তার হাত যখনই সেই তারার উপর লাগল, তখনই তার শরীরের ভেতর থেকে একটা জলের মতো ঢেউ বেরিয়ে এল, আর সেই তারাগুলো লাল আগুনের মতো জ্বলে উঠল। মনে হচ্ছিল আগুনের এক স্বপ্নীল শিখা। ঝাও মিংরুই ভয় পেয়ে গেল। সে দ্রুত নিজের হাত সরিয়ে নিল, কিন্তু ভুলবশত আরেকটা তারায় তার হাত লেগে গেল। ফলস্বরূপ সেই তারাটাও উজ্জ্বল আলোয় ফেটে পড়ল। ঝাও মিংরুই অনুভব করল তার মনটা যেন খালি হয়ে যাচ্ছে, আর তার চেতনা মিলিয়ে যাচ্ছে। লোয়েন রাজ্যের রাজধানী ব্যাকলুন্ড, রাজকীয় এলাকার এক বিলাসবহুল ভিলার ভেতর। অড্রে হল একটা সাজগোজের টেবিলের সামনে বসেছিল। টেবিলটা ছিল প্রাচীন আমলের, আর তার ওপর ছিল একটা ফাটা ব্রোঞ্জের আয়না। আয়না, আয়না, জেগে ওঠো। হলো পরিবারের নামে আমি তোমাকে আদেশ করছি, জেগে ওঠো। সে অনেকভাবে চেষ্টা করল, কিন্তু আয়না থেকে কোনো সাড়া পাওয়া গেল না। 10 মিনিটেরও বেশি সময় পর সে হাল ছেড়ে দিল। অভিমানী গলায় সে ফিসফিস করে বলল, বাবা আসলেই মিথ্যে বলেছিল। সে সব সময় বলে যে এই আয়না নাকি সলোমন সাম্রাজ্যের ব্ল্যাক এম্পায়ারের সম্পদ ছিল, আর এটা নাকি খুব অদ্ভুত এক জিনিস। তার কথা শেষ হওয়ার আগেই সাজগোজের টেবিলে রাখা ব্রোঞ্জের আয়নাটা হঠাৎ এক লালচে আলোয় জ্বলে উঠল এবং তাকে পুরোপুরি ঢেকে ফেলল। সোনিয়া সাগরে এক বিশাল পুরনো পালতোলা জাহাজ ঝড়ের ভেতর দিয়ে এগোচ্ছিল। অ্যালজার উইলসন ডেকের ওপর দাঁড়িয়েছিল। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে তার শরীরও দুলছিল, কিন্তু সে খুব সহজেই নিজের ভারসাম্য বজায় রাখছিল। তার গায়ে ছিল বজ্রপাতের নকশা করা এক পোশাক। তার হাতে ছিল অদ্ভুত আকৃতির একটা কাঁচের বোতল। বোতলের ভেতর কখনো বুদবুদ উঠছিল, কখনো তুষার জমছিল, আবার কখনো ঝোড়ো বাতাসের চিহ্ন দেখা যাচ্ছিল। ঘোস্ট শার্কের রক্ত জোগাড় করা এখনও বাকি। অ্যালজার বিড়বিড় করল। ঠিক তখনই কাঁচের বোতল আর তার হাতের তালুর মাঝখানে এক লালচে আলোর ঝলক দেখা দিল। চোখের পলকে তা চারপাশটাকেও গ্রাস করে নিল। ধূসর কুয়াশার ভেতর অড্রে হল তার দৃষ্টি ফিরে পেল। সে ভীষণ আতঙ্ক আর বিভ্রান্তির মধ্যে চারপাশটা বোঝার চেষ্টা করছিল। তখনই সে দেখল তার উল্টো দিকে একজন মানুষের অস্পষ্ট অবয়বও একই কাজ করছে। তৎক্ষণাৎ তারা দুজনই দেখল যে তাদের থেকে খুব বেশি দূরে নয়, ধূসর কুয়াশায় ঢাকা আরেকজন রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে। সেই রহস্যময় ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং ঝাও মিংরুই। সে নিজেও তখন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। জনাব, এটা কোন জায়গা? অড্রে আর অ্যালজার প্রথমে একটু চমকে গিয়ে চুপ হয়ে গেল। তারপর তারা দুজনেই একসাথে বলে উঠল, আপনি কি করতে চাইছেন?